আমি আসিফ এবং নাহিদ, কি তোমরা কি সরকারের চেয়ারে বসে কি আরাম পেয়ে গেলে নাকি? মনে রেখো, তোমাদেরকে কিন্তু বসানো উচিত ছিল প্রথমেই। আমার কথাটা পছন্দ না হতে পারে, যদি যতটুকু শিক্ষা পেয়েছো তা দিয়ে যদি চিন্তা করে দেখো আমার কথাটা কি কতটুকু মূল্যবান, এবং আমি তোমার বিরুদ্ধে বলছি না, তাহলে বুঝতে পারবে। ছাত্র ছাত্রীর সাথে সরাসরি যোগাযোগ রেখে তাদের মতামত নিয়ে তোমরা সরকারের ভিতর থেকে চাপ সৃষ্টি করতে পারো, গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরতে পারো যে আপনি বিচার কার্যক্রম এখনো শুরু করেন নাই কেন, আপনি এসব কি বলছেন, আবোল তাবোল কি বলছেন এইগুলা। কিন্তু তোমাদের তো কোনো বক্তব্য শুনছি না। তোমরা মনে হচ্ছে তোমাদেরকে উপঢৌকন দিয়েছে, খুব অত্যন্ত সুচতুরভাবে তোমাদের উপঢৌকন দিয়েছে, কতগুলো মন্ত্রণালয় দিয়েছে, তোমরা খুশিতে গদগদ হয়ে গেছো। কিন্তু ভুলে যাচ্ছ তোমরা সেই রক্তের কথা, ভুলে যাচ্ছ তোমরা সেই পায়ের মাঝখানে জখম, যে পিটিয়ে তোমাদের জখম করেছে, ভুলে যাচ্ছ যে ভাতের হোটেলের হারুন তোমাদের উপর কি অত্যাচার করেছে, কি ধরনের অত্যাচারিত হয়েছ। বাঙালি জাতির একটা অনেক খারাপ চরিত্রের মাঝখানে একটা হচ্ছে খুব দ্রুত ভুলে যায়। আর তোমরা বাকি ছাত্রছাত্রী যারা বাইরে বসে তোমাদেরকে দেখছে তাদের সাথে বেইমানি করো না। ভুলেও যেন তোমাদের মাঝখানে ক্ষমতার বা টাকার বা বেতনের লোভ না আসে, তাহলে কিন্তু এই জাতি ক্ষমা করবে না। দেখেছো তো এই যে আমাদের সকল ক্রিকেটার সাকিব, মাশরাফি বাংলাদেশের মানুষ কত ভালোবাসতো, পাগলের মতো ভালোবাসতো, এখন এদেরকে থুথু দেয় যেখানে দেখে। সাবধান, সবাই হুঁশিয়ার। আপনারা হুজুগে না হয়ে, আপনারা হাসিনা বা ভারতের এজেন্ডা না হয়ে আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা বাংলাদেশি প্রথম। আপনারা তত্ত্বাবধায়ক সরকারের যারা আছেন মুখ সামলে কথা বলবেন, কথা বলার আগে মুখের লাগামটা টানেন, মুখের লাগামটা টেনে মুখটা খোলার আগে চিন্তা করে দেখেন যে কার চেয়ারে বসেছেন। ওই যে হাজারের উপরে ছাত্রছাত্রী যে রক্ত দিয়েছে এই স্বাধীনতার জন্য, তাদের রক্তের চেয়ারে বসে আছেন। আর যেই সব পুলিশকে আপনি বলছেন ক্ষমা করে দেওয়া হবে, আপনি ক্ষমা করে দেওয়া কেউ না। এইসব পুলিশরা তখন কই ছিল যখন তাদের উচ্চপদস্থ কর্মকর্তার বেআইনি আদেশ শুনে ছাত্রদের জনতার বুকে গুলি চালিয়েছিল, তখন এই বিবেক কোথায় ছিল? আর আপনি এখন তাদের ইউনিফর্ম চেঞ্জ করে পাপ মোচন করতে চাচ্ছেন। আরে ইউনিফর্ম চেঞ্জ করলে কি চরিত্র পরিবর্তন হয়ে যাবে? আপনি তাকে একটা গোল্ড দিয়ে, ডায়মন্ড দিয়ে তাকে একটা ইউনিফর্ম পরিয়ে দেন, তাতে কি তার ওই অসৎ নোংরা এত বছর স্বৈরাচারী শেখ হাসিনার প্রশিক্ষণে এবং ঘুষ খাওয়ার যে নীতি, জনগণের বিরুদ্ধে যাওয়ার যেই নীতি, জনসেবার নীতির থেকে দূরে সরে এসে সমস্ত অপকর্ম করার যেই অভ্যাস তাদের ভিতরে প্রবেশ করেছে রক্তে রক্তে, সেটাকে পরিবর্তন করতে পারবেন ইউনিফর্ম পরিবর্তন করে? খামাখা শত শত জনগণের কোটি টাকা, শত শত কোটি টাকা জনগণের নষ্ট করবেন। এই যে বিডিআর এর 57 সেনা অফিসার হত্যার পরে বিজিবি নাম পরিবর্তন করা হলো, ইউনিফর্ম পরিবর্তন করা হলো, তাতে কি পরিবর্তন হয়েছে? বাংলাদেশের সীমান্তে কি বাংলাদেশের নিরপরাধ জনগণকে হত্যা করা বন্ধ করতে পেরেছে? চোরের মতো দাঁড়িয়ে থেকে বিএসএফকে গুলি করে মারতে দিয়েছে, কাপুরুষের মতো দাঁড়িয়ে থেকেছে, হাসি মুখে হ্যান্ডশেক করে লাশ ফেরত নিয়ে এসেছে, নির্লজ্জ বেহায়ার মতো। সুতরাং ইউনিফর্ম পরিবর্তনে কোনো চরিত্রের পরিবর্তন হবে না, প্রশিক্ষণ পরিবর্তন করেন। ওই উপরের যত আইজির থেকে আরম্ভ করে, ডিআইজির থেকে আরম্ভ করে, এসপি থেকে আর যারা যারা আদেশ দিয়েছে গুলি করতে এবং এত বছর হাসিনাকে একটা মনস্টার ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিণত করেছে, এদের এক একটাকে মামলা দিয়ে জেলে ভরে বিচার কার্যক্রম শুরু করেন। ডিজিএফআই প্রধানের উদ্দেশ্যে, আমি তোমাকে যতটুকু দেখেছি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, আমি তো এখন যদিও সবাই চেঞ্জ হয়ে গেছে, যাদেরকে কোনোদিন কল্পনা করতে পারেনি এরকম হবে, তারাও কিন্তু ওরকম হয়ে গেছে। তারপরে বলছি, তোমার গায়ে যেন কোনো কলঙ্কের দাগ পড়তে দিও না। তাই তোমাকে বলছি, আমি তোমাকে একটা ভালো পুরুষ ছেলে এবং আগে ইয়াং সেই চেহারাটাই মনে পড়ে, সেই বালক বয়সের ছেলেটাই, মানে নতুন যুবক বয়সের চেহারাটাই মনে পড়ে। তাই বলছি, তোমাকে একটা ভালো মানুষ হিসেবেই আমি চিনি এবং জানি। তোমাকে কিন্তু কোনো অন্যায়, হাসিনা রেখে যাওয়া পাপ, কোনো কিছুর কালিমা তোমার গায়ে লাগতে দিও না। তা এক প্রথম উপায় হচ্ছে তুমি ইমিডিয়েটলি যত আয়নাঘর আছে সারা বাংলাদেশে তোমার অধীনে, ক্যান্টনমেন্টে, এই কি বলে এটাকে, গাজীপুরে, এবং ইভেন কি পুলিশের ডিবির অধীনে সমস্ত আয়নাঘর থেকে সমস্ত বন্দীদের তুমি মুক্ত করে
তোমার নিজের এই চেয়ারটাকে আগে নিষ্কলঙ্ক করো, এই চেয়ারটাতে বসার আগে। তারপরে অন্যান্য সময় যত হত্যা করা হয়েছে, 2009 সালে বিডিআরের 57 সেনা অফিসারের হত্যার মামলা করতে হবে। তাদের পরিবারকে বলবো আপনারা মামলা করুন, এখনই সময়। তারপরে এই যে জুলাই এবং আগস্ট মাসে এবছর স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা চালালো, তার বিরুদ্ধে তাকে প্রথম 1 নম্বর আসামি করে, হুকুমদাতা হিসেবে আসামি করে মামলা করা হোক। তাকে দেশে এবং আন্তর্জাতিক আদালতে ইতিমধ্যে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম এবং তদন্ত শুরু হয়েছে, এবং বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনাকে ধরে এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এখন প্রধান বিচারপতির পরিবর্তন হয়েছে, ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি পড়েছি। উনি অত্যন্ত একজন জ্ঞানী পরিবার থেকে আসা এবং একজন সভ্য বিচারপতি। হাসিনা নোংরা অসভ্য দেশদ্রোহী বিচারপতির মধ্যে উনি কেউ না। আর যারা যেই সব পুলিশ গুলি করেছে সরাসরি হত্যার সাথে জড়িত, এদেরকে আইডেন্টিফাই করে এদের বিচার কার্যক্রম শুরু করেন, আর লিপ সার্ভিস কম দেন। আপনার লিপ সার্ভিস কিন্তু জনগণ দেখছে। তোমরা যেই হাজার উপরে রক্ত ছাত্রছাত্রীর এবং জনতার রক্ত দিয়ে উপর দিয়ে হেঁটে এসে তোমরা সরকার তোমাদেরকে এই উপঢৌকন হিসাবে টেলিযোগাযোগ উমুক সমুক মন্ত্রণালয় দিয়েছে, তা তোমরা নিজেরাও জানো। সেটা তোমরা সেই মন্ত্রণালয়ের বা চালানোর যোগ্যতা তোমাদের নেই। বরঞ্চ তোমাদের দাবি করা উচিত ছিল, না আমাদের জন্য একটা আলাদা মন্ত্রণালয় খোলেন, যেটা হবে ছাত্রছাত্রীর অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়, এবং সেই মন্ত্রণালয়ে আমরা বসবো। যেন তোমরা স্পষ্টভাবে যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়, বছরের যে কোনো প্রয়োজনে প্রথমেই চলে যাই ধর্মীয় যে সংখ্যালঘুদের আন্দোলন। বাংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ, এবং সেখানে ধর্মীয় বা সংখ্যালঘুদের কোনো প্রকার উপর আক্রমণ বা কোনো প্রকার অন্যায় বরদাস্ত করা হবে না, এবং তা কঠিন হাতে দমন করা হবে। কিন্তু তার আগে চলুন আমরা ছোট্ট একটা ভিডিও দেখে আসি, এই আন্দোলনটা আসলে কি নিয়ে হচ্ছে বা কোন দিকে যাচ্ছে। তারপরে আমরা এটা নিয়ে ছোট করে আমি কথা বলবো। আসলে এই সম্পর্কে কিছু বলতে চাই না, যেহেতু আমরা নিপীড়িত, তাই আমাদের আছে এই আন্দোলন। রিলেটিভ শিকার হয় নাই, কিন্তু আমাদের তো জিরাপড়ে বাসা, অনেক মানুষ আছে, ওনাদের এলাকায় অনেক আক্রমণ হয়েছে। আপনি আপনার ভাইয়ের জন্য পাশে দাঁড়াবেন না? সবাই তো ভাই ভাই, সবার জন্য আমরা পাশে দাঁড়াচ্ছি। ওরা ওদের জায়গা থেকে দাঁড়াচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে দাঁড়াচ্ছি। আমি একটা আপনাকে সোজা মেসেজ দিই, আমাদের যখন প্রশাসন ছিল না রাষ্ট্রের, তখন ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, খেলাফত ইসলামী আন্দোলন, এরা আমাদের মন্দির সুরক্ষা দিয়েছে। এবং আমি একটা এই মেসেজটা আপনি রেকর্ড করবেন, আমরা ওই ভাইদের বিরুদ্ধে এখানে দাঁড়াইনি। ভাইরা যাদের জন্য ওখানে আমার মন্দির পাহারা দিচ্ছে, সেই সন্ত্রাসীদের জন্য আমরা রাজপথে এসেছি। আমরা কোনো দলের, কোনো রাজনৈতিক না, আমরা সংখ্যালঘু নির্যাতিত, তাই আমরা রাজপথে এসেছি। তালিকা কবে নাগাদ প্রকাশ করবেন? তালিকা আমাদের সিনিয়র বর্গ আছে, তারা আপনারা দেখলেন যে প্রথমেই এই আন্দোলনের অনেকগুলা ভিডিও দেখলাম আমি, যেখানে আন্দোলনকারীদের জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের কে কোথায় আহত বা নিহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওনারা কিন্তু কেউ স্পষ্ট করে কোনো উদাহরণ, কোনো নাম, তালিকা, ঠিকানা দিতে পারেন নাই। সবারই উড়াধুরা কথা, আমি শুনেছি উমুকের কথা, সমুকের কথা, কোনো নির্দিষ্ট কোনো তথ্য তারা দিতে পারেন না। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনারা যদি মনে করেন যে সত্যিকার অর্থেই আপনাদের উপর নির্যাতন বা অন্যায় করা হয়েছে, আপনারা কে, কবে, কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তালিকা নিয়ে আসেন এবং কারা করেছে। এবং আমি সোচ্চার হব আরও আপনাদের এই বিচারের দাবিতে। কিন্তু আপনারা উড়াধুরা কথা না বলে, হাওয়ার উপর কথা না বলে, আপনারা সঠিক তথ্যের তালিকা নিয়ে আসেন। আপনারা বলছেন আপনারা জানেন না, কিন্তু নেতারা তালিকা দিবে। তো আপনারা জানেন না আপনারা কিসের ভিত্তিতে আপনারা এই আন্দোলনগুলো করছেন। এবং দ্বিতীয়ত, আপনারা এবার বলছেন যে মুসলমানরা আপনাদের মন্দির পাহারা দিচ্ছে। আবার অত্যন্ত হাস্যকর
যে পাহারারত মুসলমানদের এবং মন্দিরকে ফেলে এসে আপনারা শাহবাগে এসে জড়ো হয়েছেন, চিলে কান নিয়ে গেছে, কান পরীক্ষা না করে আপনারা আমি এই বলে আজকের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।